অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি যে অভ্র এবং পরমার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের ভাঙন সৃষ্টি হয়েছে। যেটা অনেক দিন ধরে হচ্ছিল, সেটা আজকে কিন্তু তার চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি। আজকে পরমা যখন তার বাবা মায়ের সঙ্গে আদিত্যকে ভালোবাসার কথাটা স্বীকার করতে শুরু করে দেয়, পিছনে দাঁড়িয়ে অভ্র পুরো বোকার মতো দাঁড়িয়ে রয়েছে। তাহলে অভ্র ভাবছে যে তাহলে ওরা আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আর পরমাও আমার সঙ্গে এত বড় বেইমানি করলো। এইভাবে কিন্তু চলতে লেগেছে আজকের পর্বের পুরো বিষয়টা। তো কি হলো এর পরবর্তী মুহূর্তে, এবং সুদীপার কঠোর সিদ্ধান্তে যে অটল ছিল, সৌন্দর্য জেল থেকে ছাড়া পেয়েছিল, তার পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে, পুরো বিষয়টা একদম ইন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব আজকে আমি। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি, পরমার বাবা মা যখন সেখানে এসেছিল, তখন সেখানে বড় মা এগিয়ে যায় আর বলতে লাগে, গিয়ে কী ব্যাপার বিহান বিহাই, অনেকদিন পরে হঠাৎ করে আপনারা আসলেন, আসেন আসেন, বসেন বসেন। তো এই বলে কিন্তু সবাই মিলে বসে যায় সেখানে, এবং বসার মধ্যে কথোপকথন করতে শুরু করে দেয়। সবার মধ্যে একটা আলাদা ভাব বিনিময় শুরু হয়ে যায়। তখন সেখানে পরমার বাবা মা বলতে লাগে, দেখুন আপনি কিছু মনে করবেন না, আমার একটা কথা বলছি। আসলে অভ্র তো এতদিন তো বাড়ির থেকে বাইরে ছিল, সেক্ষেত্রে অভ্রকে পাওয়া যায়নি, তাই আমাদের মেয়ে জামাইকে আমরা এখনো পর্যন্ত একবারও নিয়ে যেতে পারলাম না, আর ওদের অষ্টমঙ্গলাও তো এখনো হয়নি। সেক্ষেত্রে আমরা চাইছি যে অভ্র এবং পরমা দুজনাই যাক আমাদের বাড়িতে, এবং সেখানে গিয়ে অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা করে নিই। তখন সেখানে বড়মা বলতে লাগে, বাহ বাহ বাহ, এ তো খুব সুন্দর সুন্দর ইয়ে, এ তো খুব সুন্দর প্রস্তাব, আপনারা অবশ্যই নিয়ে যেতে পারেন, তবে আপনারা কবে নিয়ে যেতে চান? তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, আসলে বেহান আপনি যদি কিছু মনে না করেন, আজই নিয়ে যেতে চাই আমরা। তখন সেখানে অভ্রের মা বলতে লাগে, মানে পরমা বড় মা বলতে লাগে যে আজকালকার ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না, সেক্ষেত্রে আজকেরই কেন, ওদের আমি জিজ্ঞেস করে দেখি কথাবার্তা কি বলতে চাই, ওদের আমি জিজ্ঞেস করে দেখি ওরা কি বলতে চাই। তখন সেখানে অভ্র একেবারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সে আর কিছু বলতে পারছে না, তার কাছে এটা বিরক্তিকর হয়ে যাচ্ছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পিসিমণি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলতে লাগে, কেন একটা ছেলে বৌমার তাদের অষ্টমঙ্গল, তাদের নিয়মকানুন সবগুলো ঠিকঠাকভাবে পালন হচ্ছে, আর এই একটা ছেলে বৌমা এটা কি উড়ে এসে জুড়ে বসেছে? তাহলে তাহলে এদের কেন এসবগুলো হবে না? তখন সেখানে আদিত্যের বাবা বলতে লাগে, তোমার এত বড় সাহস, তুমি বাইরের লোক হয়ে তুমি আমাদের ফ্যামিলির সঙ্গে নাক গলাচ্ছ, কেন কেন এইসব কথাগুলো করছো? তখন সেখানে একেবারে পিসিমণি প্রচণ্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে, হ্যাঁ আমি বলছি কারণ আমার অধিকার আছে, তাই এই একটা ছেলে মেয়ে, এদের তো অনেকটা অনুষ্ঠান, অনেকটা কিছু বাকি রয়েছে, সেক্ষেত্রে কেন এদেরকে বঞ্চিত করা হবে? তখন সেখানে বড়মা বলতে লাগে, এই অভ্র তোর তো তবু শ্বশুর বাড়ি রয়েছে যাওয়ার জন্য, ওদের মতো তার অনাথ না। তখন সেখানে একবারে আদিত্য প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে আর পিসিমণির কাছে গিয়ে বলতে লাগে, পিসিমণি আপনি চিন্তা করবেন না, আমাদের কোনো অমঙ্গল হবে না, আমরা সঠিকভাবে সমস্ত কিছু পালন করব। আমরা যেরকম মন্দিরে সাক্ষী রেখে মন্দিরে গিয়ে বিয়েটা করেছিলাম, তেমনি মন্দিরে গিয়েই আমরা অষ্টমঙ্গলা থেকে শুরু করে যে সমস্ত অনুষ্ঠানগুলো বাকি রয়েছে সবগুলো করব। সুদীপা আপনি কি চান, আপনি কি আমার সঙ্গে সহমত পোষণ করেন? তখন সুদীপা বলতে লাগে, কেন আপনি কেন নিয়মগুলো পালন করতে চাইছেন? তখন সেখানে আদিত্য বলতে লাগে, হ্যাঁ আমি পালন করতে চাইছি, কারণ আমার ইচ্ছা করছে, তাই আমি পালন করতে চাই, আপনার তো কোনো অসুবিধা নেই। কারণ বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়েটা যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনা, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে সমস্ত দায়িত্বগুলো পালন করবো, আমরা মন্দিরে গিয়ে সমস্ত কিছু পালন করবো। তখন সেখানে অভ্র বলতে লাগে, ঠিক আছে আমিও তাহলে মন্দিরে গিয়ে সমস্ত কিছু পালন করব। তখন সেখানে হ্যাঁ বড়মা বলতে লাগে, আরে তুই কেন এরকমটা করছিস বাবা, তুই কেন এমনটা করছিস? আরে ওরা মন্দিরে গিয়ে করবে, ওদের নেই বাবা মা নেই, অনাথ নেই, অনাথ ওরা অনাথ, ওই জন্য ওরা ওখানে মন্দিরে গিয়ে করবে, তোর তো শ্বশুর বাড়ি আছে, বাবা মা আছে। তখন পিসিমণি আর থাকতে পারে না, এত বড় অপমান সে সহ্য করতে পারছে না। তখন পিসিমণি প্রচণ্ড উত্তেজিত হয়ে বলতে লাগে, কেন কে যে অনাথ আর কে যে অনাথ নয় সেটা ভালো মানে সময় আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে। এই বলে পিসিমণি সত্যি কথাটা বলতে চেয়েছিল, হঠাৎ করে কিন্তু অভ্রের বাবার চোখে, সরি পরমার বাবা কিন্তু বুঝতে পারে বিষয়টা, কেন আপনি এমন করে বলছেন, কেন আপনি এমন করে বলছেন? তখন পিসিমণি চুপ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এরকম কথোপকথনের মাঝে কিন্তু পুরো বিষয়টা কিন্তু প্রসেসটা একেবারে চলতে শুরু করে। তখন সেখানে বড় মা উঠে আসার বলতে লাগে, অভ্র তুই তো বাবা আমার কোনো কথা কোনো কথা তো ফেলিস না আজ পর্যন্ত, তাহলে তুই কেন আজকে এরকম করছিস বাবা? তুই কেন এমনটা করছিস? তুই কি সব পরিবর্তন হয়ে গেল? তুই এমন কথা বলছিস কিসের জন্য? তখন সেখানে অভ্র বলতে লাগে, মা আমি যেটা বলছি সেটা ঠিকই, বিয়ের পরে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তখন সেখানে বড়মা বলতে লাগে, তোর কি তাহলে বিয়েতে রাজি ছিলিস না? তুই তো নিজেই বলছিস যে তোমার দেখা মেয়েকে আমি বিয়ে করেছি, তাহলে মেয়ে কি তুই পছন্দ না? এত সুন্দর একটা মেয়ে, চাঁদের টুকরো মেয়ে, তুই আগে যে লাফালাফি করতিস এখন এরকমটা হচ্ছে কেন? তখন সেখানে অভ্র বলতে লাগে, আসলে বিষয়টা সেরকমই হয়েছে, আমি আমি মানে বিয়ের পরে গিয়ে পুরো বিষয়টা কিন্তু প্রসেসিংটা আলাদা হয়ে গেছে, পুরো চিন্তাভাবনা পুরোটাই ভুল বদলে গেছে। মা তুমি যখন বলছো ঠিক আছে আমি যাব, কোনো সমস্যা নেই। এই বলে কিন্তু অভ্র সেখান থেকে তড়িঘড়ি করে উপরে উঠে যায়, আর এদিকে পরমার বাবা মা সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় মা মনে মনে ভাবতে লাগে, তাহলে কি হচ্ছে এর ভিতরে, আমি কিছুই বুঝতে পারছি না। বড় মা প্রচণ্ড চিন্তার মধ্যে ভেঙে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
সুদীপা বসে রয়েছে এবং সুদীপা বসে থেকে থেকে সে কিন্তু মানে প্রচণ্ড চিন্তার মধ্যে, প্রচণ্ড ঘোরের মধ্যে ভেঙে পড়তে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্যর মা বোঝাতে শুরু করে দেয়, সুদীপা তোমাকে তো ভেবেছিলাম একেবারে কিচ্ছু বলো না, তুমি তো একটা ধানি লঙ্কা দেখতে পাচ্ছি, সমস্ত জায়গায় প্রতিবাদ করছো, সমস্ত কিছুতে নাক গলাচ্ছ, তুমি তো একেবারে ধানি লঙ্কা, তুমি খুব দুষ্টু হচ্ছ, তাই না, তুমি খুব দুষ্টু হচ্ছ। তখন সেখানে সুদীপা বলতে লাগে, মা আপনিও তো কম দুঃখে নেই, আপনার স্বামীটা যে ওইরকম আপনার সঙ্গে যেরকম দুর্ব্যবহার করে, তাহলে আপনি কি সুখে আছেন? বা তখন সেখানে আদিত্যর বাবা মা বলতে লাগে, দেখো সুদীপা সব ঠিক হয়ে যাবে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, বিয়ের পরপরই সমস্ত কিছু ঠিক হয়ে যায়, আস্তে 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 সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু ঠিক হয়ে যায়। এদিকে পিছনে কিন্তু আদিত্য দাঁড়িয়ে রয়েছে। আদিত্য মনে মনে ভাবতে লাগে যে মা আর সুদীপা মনে হয় কথা বলছে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকি। তখন সুদীপা বলতে লাগে, মা আপনি তো ভালো নেই, আপনি তো সুখে নেই, আপনি এরকম করে দিন যাপন করছেন। তখন সেখানে আদিত্য আর থাকতে পারে না, সে সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে, সুদীপা তোমাকে মুখ সামলে কথা বলো, তুমি কেন এরকমটা করছো? আমার মাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে কথা বলার ক্ষমতা অধিকার কে দিয়েছে তোমার? তখন সেখানে সুদীপা বলতে লাগে, কেন অধিকার কি আমাকে ছেড়ে দিতে হবে? অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত হতে বলছেন? তখন সেখানে আদিত্য বলতে লাগে, আমি আসলে সেটা বলতে চাইনি, কিন্তু আমার বাবা মাকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না। সুদীপা বলতে লাগে, কেন? আপনার মা যে এত কষ্ট দিনের পর দিন দিন যাপন করছেন, আপনাদের চোখে কোনোদিন পড়ে না, তাই না? আপনাদের কোনোদিন ভাবে না। তখন সেখানে আদিত্য বলতে লাগে, আসলে আমরা ছোটবেলা থেকে এরকম করে দেখে এসেছি, বড় মা মাকে ভালোবাসে বলে এবং মা বড় মাকে ভালোবাসে বলে তাকে সম্মান করে বলেই তার কথাগুলো সব শুনে চলে। কিন্তু সুদীপা বলতে লাগে, না আপনি ভুল জানেন, আপনি ভুল বোঝেন, একটা মানুষ দিনের পর দিন অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, আপনার মায়ের কান্নাটা আপনি দেখতে পাচ্ছেন না, এই বলে কিন্তু সুদীপা প্রচণ্ড প্রতিবাদ করতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য চুপ হয়ে যায়। তখন সেখানে আদিত্যর মা বলতে লাগে, হ্যাঁ রে আদিত্য, তোরা তো ছোটবেলা থেকে অভ্যাস করে এসেছিস, তোদের কোনো ভুল নেই আদিত্য, তোদের কোনো ভুল নেই, তোরা ছোটবেলা থেকে দেখে এসেছিস বড় মা তোর মাকে বকছে, তোর বকছে, আপনি নীরবে সহ্য করছে, তোর বাবা তোর মাকে বকছে, তুই নীরবে সহ্য করে এসেছিস, কিন্তু তোর মার তো মন আছে বাবা, তোর মায়েরও তো খারাপ লাগে, তোর মায়েরও তো কষ্ট হয় বাবা। আর এমন কথা শুনতে কিন্তু আদিত্যের চোখটা খুলে গেল, সুদীপা তাহলে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এই বলে কিন্তু সুদীপার মানে আদিত্যের মা বলতে লাগে, ঠিক আছে তোমরা যাও, গিয়ে ওখানে গিয়ে কোনো রকম ঝামেলা করবেন না, মন্দিরে গিয়ে যে সমস্ত কাজগুলো আছে মিটিয়ে নিয়ে এসো। এমন সময় কিন্তু সুদীপ এবং আদিত্য যেই না তার মাকে প্রণাম করতে যাবে, দুজনের মাথায় ঠুল লাগে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে একে অপরের মনটাকে যেন পড়ে ফেলছে, মনের ভিতরটাকে যেন একেবারে ছেঁকে নিচ্ছে, একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে। আর এই বিষয়টা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফলো করছে আদিত্যের মা। তারপরে বলতে লাগে, ঠিক আছে তোরা যেন ওখানে গিয়ে কোনো ঝগড়া ঝামেলা করবি না। তখন আদিত্য বলতে লাগে, আমি কি ঝামেলা করছি? এদিকে সুদীপা বলতে লাগে, আমি কি ঝামেলা করছি? তখন এদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এর পরবর্তী মুহূর্তে সবাইকে বলে বুঝিয়ে দিয়ে তারা কিন্তু বাইরের উদ্দেশ্যে মানে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিন্তু আদিত্যের বাবা কিছু জিনিসপত্র কিনে নিয়ে ঘরের মধ্যে ঢুকে এসেছে, বলছে, বড় বৌদি। তখন সেখানে বড় মা চলে যায়, বলতে লাগে, কি হয়েছে কি হয়েছে? তখন সেখানে আদিত্যের বাবা বলছে লাগে, আসলে ওরা কি চলে গেছে, অভ্র চলে গেছে, পরমা চলে গেছে, ওদের জন্য যে জিনিসপত্র নিয়ে আসলাম। তখন বড়মা চিন্তিত হয়ে পড়ে, এই যা তাই তো, ওদের তো কোনো জিনিসপত্র দিয়ে পাঠানো হলো না, ওরা একা একা চলে গেল। তখনই কিন্তু সেখান থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছি আদিত্য যাচ্ছিল, সুদীপা যাচ্ছিল, তারা দুজনে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। এবং তখন বড়মা থামিয়ে বলতে লাগে যে তোমরা কোথায় যাচ্ছ? তখন আদিত্য বলতে লাগে, আমরা এখানে যাচ্ছি। তখন সেখানে বড়মা বলতে লাগে, একটা কাজ করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে, ওরা কিন্তু নিয়ে যেতে পরমাদের বাড়ি নিয়ে যেতে হবে, তোমার ওখান থেকে যেতে ভুলে গেছে ওরা নিয়ে যেতে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, আসলে আমরা একটা কাজে যাচ্ছিলাম তো, তাই জন্য আর কি, মানে গ্যাও ম্যাও করতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা বলতে লাগে, আরে বাবা তুই তো এরকমটা করতিস না আদিত্য, আরে তোর হ্যাঁ কি না সেটা সঠিক করে বল, তুমি কি পারবে নিয়ে যেতে, নাকি আমি যাবো, আমাকে যেতে হবে নাকি? তখন সুদীপা মুখটা ধরে বলতে লাগে, না আপনাকে যেতে হবে না, ও যাবে, আমি বলছি ও যাবে। এই বলে কিন্তু আদিত্য সেই জিনিসপত্রগুলো নেয় এবং সামনের থেকে বাইরে বেরিয়ে যায়। তখন সেখানে বড়মা আদিত্যের বাবার সঙ্গে বলতে লাগে, এই মেয়েটা না দিনের পর দিন এত পাওয়ার পেয়ে যাচ্ছে, তারপরে আমি একটা জিনিস বুঝতেই পারছি না, আদিত্যের এত মুখ ফুটেছে কি করে, আদিত্য প্রত্যেকটা কথাতে কথা বলছে, এত কথা বাড়ায় কিসের জন্য? এদের একটা ব্যবস্থা করতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্যের বাবা বলতে লাগে, ওই আদিত্য ও যেভাবে বাড় বেড়েছে, ওর বাড় আমি কমাবোই, এই বলে কিন্তু বকতে বকতে বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র গিয়েছে এবং পরমা গিয়েছে, তারা দুজন দুজনের মধ্যে কথোপকথন করতে লেগেছে। তখন সেখানে পরমা বলতে লাগে, অভ্র তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আজকে দুটো দিনের জন্য অন্তত আমাদের এই বাড়িতে একটু শান্তভাবে থাকো, আমাদের তো বিয়েটা আছে তাই না? তখন সেখানে অভ্র বলতে লাগে, বাবা বিয়েটা এখনো আছে। এমন সময় কিন্তু পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রের দিকে। তখন সেখানে ওখান থেকে চলে আসে পরমার বাবা মা এবং চলে এসে তাদেরকে একেবারে পিঁড়িতে বসতে দেয় এবং সমস্ত নিয়ম কানুনগুলো পালন করতে শুরু করে দেয়। এমন সময় প্রতিবেশী যারা ছিল তারা বলতে লাগে, জামাইয়ের মুখটা এরকম মলিন লাগছে, কারণ জামাই যেন প্রচণ্ড রাগান্বিত হয়ে রয়েছে, জামাইয়ের মনে হচ্ছে এই বিয়েতে খুশি নয়। তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে, না এইখানে আদিত্যকে মানে অভরকে কোনোভাবে ছোট হতে দেওয়া যাবে না, তাই জন্য
পরমা বোঝাতে শুরু করে দেয় আসলে ওর না শরীরটা খারাপ, রাত জাগা পড়েছে তো সেই জন্য শরীরটা খারাপ, ও প্রচণ্ড মাথা ধরেছে। তখন সেখানে ওই বউ দুটো বলতে লাগে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম বিয়ে তো একটু রাত জাগা টাকা হবে, একটু ঠিক আছে ঠিক আছে, এই বলে হাসি খুশিতে কিন্তু বিষয়টা ম্যানেজ করে না। কিন্তু পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে পরমা ঘরের মধ্যে প্রচণ্ড কান্না ভেঙে পড়েছে এবং তার বাবা মা সেখানে গিয়ে বলতে লাগে, মা এই বিয়ে যদি তো সুখের না হয় তাহলে তুই এক কাজ কর, তুই বিয়েটা ভেঙে দে মা, বিয়েটা ভেঙে দে। তখন সেখানে পরমা তার মাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল কান্না কাঁদতে শুরু করে দেয়, বলতে লাগে, মা আমার যে কি হয়ে গেল, আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি, আমি আদিত্যকে ভালোবাসতাম, আদিত্যের সঙ্গে থাকবো বলেই আমি এই বিয়েটাতে রাজি হয়েছিলাম, আদিত্যকে দেখবো বলে। কিন্তু মা আদিত্য তো পরিবর্তন হয়ে গেছে, আদিত্য তো পাল্টে গেছে, আদিত্য আর নেই, ওর কিচ্ছু যায় না, কিচ্ছু আসে না। এরকম করে আদিত্যর বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করে দেয়, পিছনে এসে দাঁড়িয়েছিল অভ্র। অভ্র এসে একেবারে তার আকাশ ভেঙে ঘাড়ে পড়ে, সে কিছুই বুঝতে পারছে না তাহলে এই পরিবারের বাবা মা মেয়ে তিনজনা মিলে অভ্রের জীবনটাকে এইভাবে নষ্ট করে নরকে পরিণত করে দিয়েছে। অভ্র আর কিছুই বুঝতে পারছে না, তার মনের খাতায় মনের পাতায় প্রত্যেকটা স্মৃতিতে সে যেন ভেঙে চুরমার হয়ে যেতে শুরু করে দেয়। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে, তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।